দর্শক আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ম্যানহাটনের আমাদের স্টুডিও থেকে। আজকে আমার একজন প্রিয় ছোট ভাই আছে, প্রিয় অভিনেতা এবং টোটাল প্যাকেজ যাকে বলে। আমি যতদিন দেখি ওর ম্যাচিওর অ্যাক্টিং দেখে, আমি শেষ ওর ফিল্মের অ্যাক্টিং যেটা আমি লাস্ট দেখে এসেছি 2 বছর আগে, ওইটি দেখে একেবারেই আমি যাকে বলে, যদি তরুণদের ভাষায় বলি তাহলে হচ্ছে ফিদা। এত ভালো পিরিয়ডিক্যাল অ্যাক্টিং, এত ভালো ওই পিরিয়ডকে ধরে মেপে অভিনয় করেছে এবং স্বাভাবিক অভিনয় যেটা আমরা বলেছি নো অ্যাক্টিং ফর্মে, ও আমার কাছে আরও বেশি প্রিয় হয়ে গেছে। আমার সঙ্গে দেখা হয়েছিল জিএফকে এয়ারপোর্টে। আমি ওকে বলতেই পারিনি যে আমার এখনও ওর ওই চরিত্র থেকে বেরোতে পারছি না। সজল আমাদের আজকের অতিথি। সজল, কেমন আছিস? খুব ভালো আছে সাচ্চু ভাই। মানে সামনাসামনি আসলে বলার কখনো সুযোগ তৈরি হয় নাই, আজকে সুযোগ তৈরি হয়েছে এবং বলতেই চাই আমি ভীষণ ভালোবাসি তোমাকে। আচ্ছা, হ্যাঁ, একদম সত্যি ভীষণ। এবং আমরা তো আসলে লাকি যারা কিনা আসলে তোমাদের সাথে কাজ করবার সুযোগ পেয়েছি। এবং শুধু সামনে থেকে দেখে অ্যাক্টিং শেখার বিষয় সেটাও না। আমার একটা মনে আছে, আমি যখন চলচ্চিত্রের কাজ শুরু করি এবং তুমি তখন মহা ব্যস্ত, আমি তোমাকে ফোন করি, সাচ্চু ভাই আমার তোমার হেল্প লাগবে, আমি কিছু জিনিস পারছি না, কোথায় আছো? এবং তুমি সময় করে নিয়ে ধানমন্ডি আসলা, আমাকে পুরো স্ক্রিপ্টটা বুঝাই দিলা, ডায়লগ এভাবে করে বল, এইভাবে করে অ্যাক্টিংটা করলে সুন্দর লাগবে। তারপরের দিন গিয়ে আমি অ্যাক্টিংটা করলাম। আচ্ছা, মানে আমাদের সিনিয়ররাও কিন্তু তাই করতো, সেই জন্য তোদের জন্য করা, এটা বিশেষ কিছু না। বিশেষ, অবশ্যই বিশেষ। দর্শক আপনাদের তো মনে আছে আমাদের এই স্টোরিতে আমরা যে অনুষ্ঠানটা করছি রিকল, আমরা সজলের দূরবর্তী অতীত, নিকট অতীত এবং ভবিষ্যতের দিকেও একবার যাওয়ার চেষ্টা করব। সজল এই নিউ ইয়র্কে কী জন্য সেটা শুনিনি, তারপর আমরা অন্যতে যাব। বাংলাদেশ ডে প্যারেড উদযাপিত হচ্ছে, তো বাংলাদেশকে নিউ ইয়র্কের বুকে এত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছে সেটার ইনভিটেশনস, এবং নিজেরও খুব আগ্রহ ছিল যাতে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারি, তো সেই জন্যই আসা। ভেরি গুড। সজলের আমি যদি একদম শুরুর দিকের জায়গাটা, যে শুরুর দিকে যে উপস্থাপনার জায়গাটা সম্ভবত কিন্তু খুবই সুন্দর, পাঞ্জাবি পরে একটা ছেলে উপস্থাপনা করে বা যেই পোশাকে এবারে খুব ভালো লাগে, খুবই ভদ্র, খুব ভালো শব্দ চয়ন অনেক সুন্দর, সেই রকম জায়গা থেকে তারপরে সজল অভিনয়ের জায়গাটা আসছে। একটু শুরু যদি ওই উপস্থাপনার জায়গাটা বলা হয়। উপস্থাপনার বিষয়টা আমি আসলে তেমন কিছুই মানে শিখেও আসিনি, জানতামও না, এটা একেবারে সত্যি। এর আগে একটা আসলে কন্টেস্টে পার্টিসিপেন্ট ছিলাম, তো ওখানে আসলে যিনি ডিরেক্টর ছিলেন জুবায়ের বাবু। আমি কাজ করতে এসে আর সব কাজ শেখার চেষ্টা করেছি, মানে এমন না যে শিখে এসেছি। তো ওখানে যে কোয়েশ্চেন আনসারিং সেশনটা ছিল, আমার ধারণা যে ওটাতে আমি হয়তো একটু ভালো বলেছি, রাদার দেন দি ডান্স নাম্বারস অ্যান্ড অল, ওগুলোতে অত হয়তো ভালো ছিল না। তো ওটা উইন করি ওর সময়। তো করার পরে উনি তখন আমাকে এই যে শোটা ছিল ভার্জিন থাকদম থাকদম, ওটার জন্য তখন উনি অডিশনের জন্য বলেন এবং অডিশনে যাই, এবং এরপরে হয় না যে শর্ট লিস্ট করে, এবং হয় না যে ওনারই তত্ত্বাবধানে আসলে বলা যায় যে একদম শুরু। এবং বাসা একটু বিষয় ছিল এমন যে পড়াশোনাটা নষ্ট হতে পারে, এবং আব্বা আম্মা বরাবরই খুব স্ট্রিক্ট ছিল পড়াশোনার বিষয়ে। যেমন তখন একটা স্ট্রং বাইন্ডিং ছিল যে এরপরে একদম পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত যেন খুব অকুপাইড না হয়ে যায়। বিজ্ঞাপন করছিলাম এবং আফজাল আঙ্কেল, ওনার অনেক বড় অবদান আছে। ওনার মানে আমরা যাবো ওই জায়গাটা, যাই যে বিজ্ঞাপনের জায়গাটা আমরা আসবো, আমি প্রশ্ন করে আসি। সেটা হচ্ছে যে দর্শক, আমি কিন্তু আপনাদের প্রিয় অভিনেতাকে আমি তুমি করে বলি, আপনাদের কাছে একটু অনুমতি নিয়ে নিলাম। আসলে আরেকটি শব্দ বলি, আমি তুমি করে বলছি। সেটা হচ্ছে সজল, আমরা অনেক অভিনেতাদের দেখি যে মডেলিং থেকে শুরু করেছে, মডেল থেকে এসছে বা র্যাম্পের ছেলেমেয়েরা এসছে। তুমি কি র্যাম্প থেকে মডেলিং এসছো নাকি মডেলিং থেকেই? না, আমি র্যাম্পে ছিলাম না। র্যাম্পে ছিল না। তোমার ফ্যামিলি তো আমি জানি খুবই মানে পড়াশোনা পড়ুয়া এবং একটু তুমি খানিকটা সলভ ফ্যামিলির ছেলে, তাই না? তো এই জায়গাটায় কোন আগ্রহে তুমি পারমিশন নিয়ে করতে পেরেছিলে? না, পারমিশনটা আমি বরাবরই পাই নাই। মানে একটা ইচ্ছা ছিল ভিতরে, এবং এটাও সত্যি যে মনে হতো একটু সেলফ আর্ন মানুষ হওয়ার একটা বিষয় ছিল। এবং আমি সাচ্চু ভাই টিউশনিও করেছি সে সময়। আচ্ছা আচ্ছা, ওই বিষয়গুলো ছিল। তো সেখান থেকে আসলে একটা পকেট মানি আসতো, এবং আমাদের ওই সময়টাতে আসলে বাবা মা যে পকেট মানি দিত সেটা আসলে ছিল না। তো আমার তখন এর মনে হয়েছিল যে এর পাশাপাশি আসলে
আর রেসপেক্টেড কী করা যায় যেটা করে আসলে পকেট মানির মতো কিছু আসে। তো ওই জায়গা থেকে আসলে অডিশন দেওয়া। আচ্ছা, তো মাত্রার সঙ্গে কানেকশন কীভাবে হয়েছিল? মাত্রার সঙ্গে কানেকশন আফজাল আঙ্কেলকে আমি পার্সোনালি চিনতাম। আচ্ছা, ওখানে কিন্তু কোনো কিছু আসলে এমনি থেকে হয় না। হয় না, আমি সেটাই বলছি। যে জন্য আমি আফজাল ভাই থেকে বেরিয়ে আমি সে মাত্রার সাথে যোগাযোগ প্রশ্ন করলাম আমি, কারণ আফজাল ভাই তেমন প্রফেশনালিস্ট যে মানে ভালো না হলে নেবে না। এবং আমার তো বিরল এক্সপিরিয়েন্স, এবং আমার এটা মনে আছে যে আমি অডিশন দিয়েছিলাম তখন আমার সেমিস্টার ফাইনাল একদম আইবিএর ফার্স্ট। তো এবং বিজ্ঞাপনটাও মনে আছে, মোস্ট প্রবাবলি হেনোলাক্স ছিল মোস্ট প্রবাবলি। আচ্ছা, অডিশন দেবার পরে গিয়ে, কারণ আমি অডিশন স্ক্রিন টেস্টগুলো কিন্তু আসলে শুরুতে যারা অ্যাসিস্ট্যান্ট থাকে তারা করেন, ওনার কাছে ফাইনালটা যায়, উনি পছন্দ করার পরে আবারও বলেন যে আরেকবার এসে, তারপর ওরকম 2-3 ধাপ ক্রস করে কিন্তু আমি আসলে ওই পর্যন্ত যাই। তো যাবার পর যেটা হলো যে যেটা ডেট ছিল শুটিংয়ের সেই দিন ছিল এক্সাম, এবং আমি সত্যিটাই ওনাকে বলি, বলার পরে উনি আমাকে বাদ দিয়ে দেন, বলেন যে ঠিকমতো করে পড়াশোনা কর যা। তো কিন্তু আমার তো ভিতরে মনটা ভাঙে একদম। এবং আফজাল হোসেনের বিজ্ঞাপন মানে একটা বিশাল বিষয় সে সময়, মানে বিশাল বিষয় অবশ্যই। কিন্তু আমি ওই যে আবার না হাল ছাড়া বান্দা, এবং লম্বা দিন আমাদের এক্সাম পিরিয়ড, মানে 3 দিন 4 দিন করে গ্যাপ, তারপর একটা সাবজেক্টস, এর মধ্যে আমি আবারও ছবি জমা দিয়ে আবারও অডিশন দিই, স্ক্রিন টেস্ট দিই এর মধ্যে। তো তখন আবারও ওই যে সেম প্রসেসে ফার্স্ট স্ক্রিন টেস্টের একটা তো ভিডিওগ্রাফি করে ওনাকে দেখানো হয়, তারপর আবার করা হয়, সেখান থেকে আসলে প্রোডাক্টের সাথে যায় কিনা ওরকম করে তখন সেকেন্ড টাইম আবার সুযোগ পাই। এবং এই সময়ও আমার কিন্তু ওই পরীক্ষাই চলতেছে, এটা ছিল স্টারশিপ কন্টেস্ট। এবং অনেক তখনকার সময় কিন্তু অনেক রিনাউন সবাই কিন্তু এখানে কাজ করছে। একদম। আফজাল আঙ্কেলকে তখন আমি আসলে সত্যিটা আর বলি নাই যে আমার আসলে যেদিন পরীক্ষা সেই দিন সবাই কক্সবাজার যাবে। আমি পরীক্ষাটা দেই, আমি শুধু আঙ্কেলকে এটা বলি যে আমি সকালবেলা আমার ক্লাস আছে, আমি শেষ করে আমি সুন্দর চলে আসবো, কারণ পরীক্ষা বললেই তো বাদ দিতে হবে। তো আমি পরীক্ষাটা দিয়ে এরকম চলে যাই বাসে করে আমার একটা ফ্রেন্ডকে নিয়ে। আমার আবার 3 দিন পরে আরেকটা পরীক্ষা, তো ওখানে 4 দিন পর আমি যে শ্যুট শুরু করতে থাকি। এবং এটাও আমার মনে আছে যে গ্রুপ অ্যাড ছিল সেখানে, তিন্নি ছিল, মিলা ছিল, মানে অনেক ভালো ভালো মডেল সবাই। এবং এটা বুঝতে পারছিলাম যে সামহাও হয়তো পারফরমেন্স ভালো হচ্ছিল, এবং এক এক করে হয়তো একটু সামনের দিকে আসছি। তো তারপর তো ভাবে করে হলো, এবং বিজ্ঞাপনটাও ভালো হলো। এবং শেষে গিয়ে আফজাল আঙ্কেলকে বললাম যে আমার আসলে পরীক্ষা। তারপর তখন, এবং এটাও মনে আছে যখন ওনাকে বলি, রাতে একটা আড্ডা হতো, আফজাল আঙ্কেল চা পর্যন্ত বানিয়ে কিন্তু রুম পর্যন্ত দিয়ে যেত যে খাওয়া পর, মানে এখন তার কিছু করার নাই, মানে এখন যাওয়াও যাচ্ছে না। ভীষণ রকমের একটা ভালোবাসার জায়গা এটা আসলে, মানে যত বলবো তত কম। রাইট, একদম তাই। আচ্ছা, সজল, আমরা যদি ক্রমান্বয়ে, দর্শক আপনি কি বলছিলেন সজলের প্রেম সম্পর্কে? হ্যাঁ, যাবো, প্রশ্নটা করবো আমি আস্তে আস্তে। সজল, প্রথম প্রেমপত্র, দর্শক যদি প্রথম প্রেমপত্র কোন বয়সে পেয়েছিলে, কোন ক্লাসে? প্রেমপত্র দেয়া না নেয়া? না, তুমি পেয়েছিলে প্রথম কবে? তুমি হ্যান্ডসাম ছেলে, পাওয়ার কথা আরও বেশি। ছোটোবেলায় মানে হচ্ছে তখন ইন্টারমিডিয়েটের সময়, হ্যাঁ। ফাইন। এবং খুব অদ্ভুত, মানে যেখানে আমাদের বাড়ি ওখানে 3 তলায়, মানে আরও 4টা-5টা ফ্ল্যাট আছে। তখন তো ওরকম অ্যাপার্টমেন্ট কালচার না, মানে বাড়ি কিন্তু আরও 1, 2, 3, 4, 5, 6টা ফ্ল্যাট, মানে 6টা ফ্ল্যাটে ভাড়াটে আছে। এবং নিচে একটা যে কেচি গেটে তালা লাগানো থাকে, তো দোতলায় আসলে খুব সহসা চিঠি আসার তো কোনো সুযোগ নাই, কিন্তু চিঠি আসে। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। এবং লেখাটাও ভালো, মানে তখন বাচ্চার সময় যেমন লেখা, মানে নিচ থেকে আসে না, মানে তাহলে উপর থেকে আসে, মানে কেচি গেট দিয়ে আসে না, কেচি গেট দিয়ে আসে না। এবং আমি তো খুব এক্সাইটেড, এটা কে চোর ধরতে হবে, এবং এটা এরকমই, মানে এমন একটা সময় আসে যে সময় আসলে কেউ উঠে না, মানে সকাল সকাল চলে আসে। 1 দিন 2 দিন পরে এরকম নিজে ওই যে কি বলে, দরজার যে একটা গোল থাকে না, যেখান থেকে দেখা যায় ভিতর থেকে। একদিন আমার এটা মনে আছে যে চোর ধরার জন্য আমি একদম শেষ রাত থেকে মানে ভোর পর্যন্ত বসেই আছি, তারপর চোর ধরতে পারলাম, 3 তলার একজন। আচ্ছা, বাহ, সে আসলে বেড়াতে এসেছিল। আচ্ছা, সো ভেরি গুড। ফার্স্ট বাইসাইকেল কীভাবে শিখেছিলে বা শিখেছিলে কিনা? ছোট মামা
ছোটো মামা একটু আমাদের মতোই ডান পিঠে ছিল, আর এখানে আসলে বেড়ে ওঠাটা ছিল হচ্ছে পুরান ঢাকাতে। আচ্ছা, নানাদের বাড়ি পুরান ঢাকায়, কিন্তু কেউ বেসিক্যালি পুরান ঢাকার না, অনেক কালারফুল তো কালারফুল অনেক। এবং আমার এটা মনে আছে যে আব্বা দেশের বাইরে ছিলেন, ছোটো মামা যেমন খুব আবদার করেছিলেন যে ওর সাইকেল লাগবে, নাহলে সে স্কুলে যাবে না। তো সেই সাইকেল আসে, সেই সাইকেল ওর পরে আসলে এক এক করে আমরা সবগুলো শিখে ফেলি। বাহ, ভেরি গুড। বাইক বা মোটরসাইকেল, সেটা মোটরসাইকেল ভাইয়ার কাছ থেকে, ওটা চুরি করে, মানে ও শেখায় নাই। ও ও হচ্ছে সবচেয়ে বেনিফিটেড ছেলে ফ্যামিলির। আচ্ছা, মানে সব বেনিফিট সে পেয়েছে ছোটবেলা থেকেই। রেজাল্ট ভালো হলেই ও গিফট, আর রেজাল্ট খারাপ হলে একটু বকা, কিন্তু সঙ্গে গিফট। আর আমি আর আপা যেমন হচ্ছে ভালোই শুনি, কিন্তু কোনো গিফট নাই, সব ওর জন্য বরাদ্দ। তো ওর যে মোটরসাইকেল ছিল, তো সেটা ধরতেও দিবে না, তো রাতের বেলা এরকম বের হয়ে যেতাম না বলে, এরকম পড়েও গেছে অনেকবার, ছিঁড়েও গেছে, তারপর শিখে ফেলছি। বাহ, ভেরি গুড। আমরা যদি যাই প্রথম স্কুল বা কলেজ পাড়িয়ে মুভি দেখা, সেটা কোনটা বা কোন মুভিটা ছিল? গানটাও খুব পপুলার ছিল, ওই গানটাও নানুর মুখে খুব শুনতাম। খুব সম্ভবত এটা 2 পয়সার আলতা। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রথম ছবিটা। আচ্ছা, ভেরি গুড। একটা ছবি, এবং খুব, আমার ছবিটা খুব মনে নাই, কিন্তু খুব ইমোশনাল ছবি। এবং মা নানুকে খুব কাঁদতে দেখছি, এবং আসার সময় তারা কাঁদছে। তো আমি পরে বলছিলাম যে যদি কাঁদনাই করো তাহলে ছবি দেখলা কেন? আচ্ছা আচ্ছা, শিশু মনে প্রশ্ন। এইটাও যে কান্নাটাও যে একটা এন্টারটেইনমেন্ট, সেটা না বুঝতাম না। কেন তুমি কাঁদলে যখন এটা। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। সজল, আমরা দেখি যে কজন ফিল্মে যে হিরোরা নাচে ভালো, সেখানটায় তুমি চট করে তুমি কিন্তু ওই যারা ভালো নাচে তাদের মধ্যে একজন হয়ে গেছে। এইটা কি করে সম্ভব হয়েছিল? আমাকে একটা জিনিস মনে হতো, আসলে কোনো কিছু না শিখে আসলে কিছুই করা যায় না, শিখতে হবে সব। শুরুর দিকে যখন কাজ করতে আসলাম বিজ্ঞাপন তখন একটা জিনিস বুঝলাম যে আসলে বডি ফ্লেক্সিবিলিটি খুব দরকার, এক্সপ্রেশন সেন্স খুব ভালো হওয়া দরকার, নাহলে চট করে ওই 1 সেকেন্ডের মধ্যে আসলে একটা জায়গাকে ডেলিভার করা এত সহজ না। তো তখন সোপান নামে একজন ছিলেন, এবং তার আগেরও আরেকটা জার্নি বলতে হবে, সেটা হচ্ছে তরঙ্গ নামে একটা স্কুল ছিল। তো আমি তরঙ্গের কিড না, কিন্তু তরঙ্গের যে ট্রুপটা, ওদের সাথে আসলে আমার খুব আড্ডার জায়গা ছিল বেলি রোডে। কিন্তু যখন এই জায়গায় প্রফেশনালি কাজ করা শুরু, তখন আমার কাছে মনে হতো যে ভাই আমাকে শিখতে হবে যে কোনোভাবে হোক, অন্য যেটাই করি না কেন। এবং একটু ফাঁকিবাজও ছিলাম যে কোনো একটা কাজকে যে আসলে খুব মানে ধরে নিয়ে করলে খুব পলিশড হওয়া যায়, এবং ওটাকে যত রিহার্সাল করা যায় ওটা আরও ক্লিন হয়। তো সেই জায়গা থেকে একটু ফাঁকিবাজ ছিলাম, কিন্তু আমি চেষ্টা করতাম যখনই যেখান থেকে আসলে শেখার কোনো স্কোপ থাকে শিখে ফেলতে। এবং জার্নিটা আরও মানে একদম প্রপার হয়েছে হচ্ছে যখন দেখা গেল আমাদের এখানে স্টেজে পারফর্ম করা হতো। তো ওটার জন্য আসলে আমরা দুদিন বড়জোর পেতাম। ওই টাইমটুকু আমি আসলে খুব কাজে লাগাতাম। আমার কাছে মনে হতো যে আচ্ছা, এটা আমি পারি না, কিন্তু আমি এমনি থেকে খুব ফান লাভিং, আমি আসলে খুবই সারাক্ষণ তো লাফালাফি করতেই থাকি। তো তখন মনে হতো যে এটাকে একদম খুব যতটুকু ঝাড়া করে পারি আমি শেখার চেষ্টা করি। কতগুলো নাটক বা কতগুলো ধারাবাহিকে কাজ করা যায়, একটু রাফলি কি কোনো আইডিয়া আছে কিনা? আইডিয়া নেই। সো ভেরি গুড। ফিল্ম কতগুলো হয়েছে? 8-10টার মতো। 8-10টার মতো। সো ভেরি গুড। এর মধ্যে কোন কোন ফিল্মের গানগুলো ভালো লাগে? বেশ কিছু, যেমন সেই সব দিনের মন যেন প্রিয় কাহা খুব পছন্দ, কন্যা গানটা তো সকলের পছন্দ, ওটাও আমারও খুব পছন্দ। একবার বলো রান আউট ছবির সেই গানটাও পছন্দ।
আপকামিং কিছু ছবি আছে, সেখানেরও তিন পাগলের হলো মেলা ছিল আমার ফার্স্ট ছবির গান, সেটাও আমার খুব পছন্দের আছে। ভেরি গুড। প্রিয় নায়কদের মধ্যে কে কে? হ্যাঁ, তুমি ছাড়া নিজেকে অন্যদেরকে কার বাংলাদেশের বাইরে তুমি ভাগ করে চলে বলতে পারো? এমন অসাধারণ প্রচুর, তবে যদি একদম স্পেসিফিক বলি তাহলে সালমান শাহ, ওনাকে আমার ভীষণ পছন্দ ছিল। আর বাইরের যদি বলি অনেকে, শাহরুখ খুব পছন্দ। আর নারী চরিত্রে নায়িকার যদি কথা বলি, কার কারটা ভালো লাগে? শ্রীদেবী। আমি ভীষণ পাগল ভক্ত। আচ্ছা, ভালো, তো ভেরি গুড। আমি যদি মনে করি যে কোন সহ অভিনেত্রীর সাথে কাজ করতে বেশি কমফোর্টেবল, কেমিস্ট্রি ভালো তৈরি হয়, আমি জানি সবাই বেটার, কিন্তু তারপর যদি আমরা 4-5 জনের নাম যদি বলো। অনেকেই, যেমন তিশা, বিন্দু, মমো, মিম, মেজামিন, সারিকা, এরকম অনেকে আছে। চলচ্চিত্রে যেমন পরিমণি, ওর সাথে কাজ করে খুব ভালো লেগেছে। ফারিয়া, ডেডিকেটেড, বুবলি, ওনার সাথেও কাজ করে খুব ভালো লেগেছে। গুড। পরিমণির সাথে কি কাজ করেছিল, সেটা কি ছিল? এটা একটা ওয়েব ফিল্ম। ওয়েব ফিল্ম। আমার যেমন ব্যক্তিগতভাবে শাবনূরও খুব প্রিয়, এবং আমি এটা ওনাকে যতবার দেখা হয়েছে আমি ততবার বলেছি যে আপনার অভিনয়ের মধ্যে কি যেন একটা ম্যাজিক্যাল বিষয় আছে। এবং ওটাও কিন্তু ডার্ক ম্যাজিক্যাল একটা, সে কিছুই না, খুবই দিচ্ছে না, খালি অ্যাকশন বলার আগে থেকে না 5, 4, 3, 2, ওইটার পর থেকে যে অ্যাকশন বলাটা হলো জাস্ট চেঞ্জ। কোন ভালো অভিনেতা? কি রাজ্জাক ভাইয়ের সঙ্গে নায়কের সাথে কাজ হয়েছে? না, রাজ্জাক আঙ্কেলকে আমি পাইনি। কথা হয়েছে, কথা হয়েছে। ওনার কেমন লেগেছে যে উনি নায়ক রাজ্জাক যেহেতু, সেটার কি পাওয়া গেছে কিনা কথা বলে? হ্যাঁ, একটা আলাদা অরা আছে। আমরা একটা বিষয় বলি না যে স্ক্রিন ম্যাজিক কিংবা একটা এক্স ফ্যাক্টরের কথা বলি, যেমন এগুলো তো আগে শুনতাম, তখন তো আসলে বুঝতাম না কি একটা টার্ম বলছে, একটা টার্ম যেটা একটা, কিন্তু এই জিনিসটা আসলে ওনার ভেতর এত স্ট্রংলি আছে। ওনার একটা বসা, ওনার একটা তাকানো, ওনার একটা জেস্টার, ইভেন এখনও যদি ওনার আগের ছবিও দেখা হয়, ওই বিষয়টা কিন্তু অন্য জিনিস। এটা আসলে কেউ চাইলেও রপ্ত করতে পারে না। এটা ওনার মধ্যে আমার মনে হচ্ছে যে একদম সর্বোচ্চ। একদম তাই। সজল, টেলিভিশন, ফিল্ম, রেডিওতেও কাজ করেছো তুমি, ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করছো, প্রত্যেকটিতে আলাদা আলাদা বিষয় আছে। তারপরেও কোনো জায়গাটা প্রতি একটু হেলা আছো তুমি, যে না একটুখানি এই দিকটা বেশি মনে হয়, এতে কমফোর্ট জোন অথবা এরকম কিছু? কমফোর্ট জোন বলবো না, কিন্তু দুটো বিষয় আমি আসলে ফিল করি একদম ভিতর থেকে। যেমন চলচ্চিত্রটা আসলে বরাবরই খুব স্বপ্নের মতো ছিল আমার কাছে, তো যে কারণে অনেক আগে থেকেই প্ল্যান ছিল, কিন্তু আমার কাছে মনে হতো যে আসলে সংখ্যায় কাজটা না করে আমি আসলে ঠিক যেই কাজগুলো করতে চাই ঠিক তেমন কাজই যদি সুযোগ তৈরি হয় তখন করি। এবং আমি কিন্তু অপেক্ষাও করেছি। আমি কিন্তু আসলে এই যে এখন যে রেগুলার, আর যদি নাটকের কথা বলি, আজকে যদি 5 জন মানুষ আমাকে চেনে, 2 জন মানুষও যদি ভালোবাসে, সেটার পেছনে কিন্তু নাটকের অনেক বড় অবদান। অবশ্যই। আমরা তো আসলে প্রত্যেকটা মানুষই স্বপ্ন দেখি, এবং স্বপ্নের জন্যই তো সামনের দিকে আগাই। আমার যেমন এটা একটা নতুন ড্রাইভ, আমি আসলে নতুন স্বপ্ন গুনছি এবং নতুনভাবে চেষ্টা করছি নিজেকে আবারও। প্রথম টেইলার বা প্রথম ফ্যাশন সচেতনতার বিষয়টা কোন জায়গা থেকে এসেছে? ছোটোবেলা থেকে নাকি মিডিয়া আসার পর থেকে আরও বেশি সচেতন কীরকম? যারা আমাদের মিডিয়াতে যারা আছে খুবই ভালো, ফ্যাশনেবল, স্মার্ট এবং ক্যারি করতে পারে পোশাক, যে কজন আছে তার মধ্যে তুমি অন্যতম। হয় না যে আব্বা বা দেশের বাইরে ছিলেন, কিন্তু কখনোই আসলে আমরা খুব যে হয় না যে টাকা উড়ানোর যেটা বলে সেভাবে করে আসলে আমরা বড় হই নাই। হয় না একদম লিমিটেড একটা জায়গার মধ্যে চলতে হবে, ঠিক সেভাবে চলা। কিন্তু আমার চাহিদা বেশি ছিল। চাহিদা বলতে হচ্ছে যে কাপড়টা পরবো সেটা সেলাইটা কতটা ঠিকঠাক, কাপড়টা কেমন, এবং এটাকে আসলে আমাকে মানাচ্ছে কিনা, এটা একটু ছোটোবেলা থেকেই ছিল। তো সেটা কিন্তু আসলে ওই যে আম্মা আব্বার যে বাজেটটা দেয়া থাকতো, সেই বাজেটের মধ্যে কিন্তু আসলে খুব ভালো জায়গাটা কিন্তু এবেল করা যায় না, কারণ রেডিমেড তো অনেক কিছু পাওয়া যায়। রাইট। কিন্তু আমার যেমন একজন ছিলেন অনুপ নাম, উনি স্টিল আছেন আমার সঙ্গে। বাহ। এবং উনি শুরুতে মনে হয় তখন ফপসে ছিলেন, এবং আমি এলিফ্যান্ট রোডে, হ্যাঁ,
এবং অনেক রকমের এক্সপেরিমেন্ট করা হতো ওনার সঙ্গে, স্টিল এখনও। আমি কিন্তু এখন অনেক ডিজাইনার ক্লোথ হচ্ছে, অনেক রকমের ট্রেন্ডি কাপড় চোপড় আছে এখন, কিন্তু অনেক এটাকে কি বলে যে ফ্যাশন ডিজাইনার আছেন লিটারেলি, যারা কিনা আসলে অনেক সুন্দর স্টাফ তৈরি করেন, তাদের সাথেও কাজ করা হয়। তো আমার ব্যক্তিগত যে কাপড়গুলো সবই কিন্তু এখনও উনি, এবং উনি কিন্তু এখনও যেমন যেটা হয় এই যে এখানে আসবার আগে উনি কিন্তু সেট করেছেন যে আসলে এবারের অ্যাটায়ার কী হবে আমার। তোর প্রিয় সেলুন মানে বা তিনি আছেন কিনা, বা কাশ কাটার আছে আছে একজনই নিশ্চয়ই নাকি? দুজন আছে। দুজন। যে মানুষটা সেও আসলে মানে অনেক বড় বড় সেলুনে ছিল, সেখান থেকে আসলে পরিচয়, কিন্তু আস্তে আস্তে সে নিজে সঞ্জয় নাম নিজে করেছে। হ্যাঁ, নিজে করেছে। এবং আমি ওটা জানে যে ও যেখানেই যায় আমি আসলে ওখানেই যাব, বা ও বাসায় আসবে। আরেকজন আছে যে কিনা আসলে মানে একদম টোটালটা সেট আপের জন্য, এই দুজন। এবার এখানে এসে বাংলাদেশ প্যারেড বা যে অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করা হবে, তুমি তো আগেও এসছো, অনেক জায়গায় গেছো, এইটা কি তোমার কাছে কোনো তুমি পার্থক্য পাও আগের চেয়ে একটু? এরকম কোনো কিছু চোখে পড়েছে কি কোনো কিছু? একটা বিষয় আমি বলবো যে আসলে সব কিছুই ভালো। যেমন এখন সোশ্যাল মিডিয়ার কারণে কিন্তু আমরা আসলে অনেক কিছু খুব সহজে জানতে পারছি, কিন্তু সেই সাথে আরেকটা বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে আসলে অনেকেই অনেকভাবে অ্যাক্টিভ। তো অ্যাক্টিভ হওয়াতে যে দেখা যায় যে তাদেরও একটা চেনা জানার জায়গা তৈরি হয়। কেউ কেউ খুব ভালোও করছেন, খুব ভালো, কিন্তু তাতে করে যেটা হয়, যেমন আমরা যেই জায়গাটাতে কাজ করি সেখানে কিন্তু আসলে চাইলেও আপনি, এটা আমি বিলিভ করি যে আপনি যদি খুব সোশ্যাল মিডিয়া কিংবা সব জায়গায় আপনাকে খুব দেখা যায়, তাহলে সেই আগ্রহটার জায়গাতে আসলে কমে যাওয়ার উচিত, কিংবা স্বাভাবিকভাবে হয়তো কমে যাবে। কিন্তু এখন মনে হয় একটু উল্টো একটা বিষয় আছে, এখন আসলে সবাই খুব বিভিন্নভাবে বিভিন্ন পর্দায় হয়তো থাকছে। তো সেটার একটা জায়গা আমার কাছে মনে হয়েছে এবার। এটা হয়তো এবার এখানেও ওই একই জিনিস হয়তো দেখা যাচ্ছে। সজল, আমরা একদম শেষ জায়গায় চলে এসেছি। তবে যদি বাংলাদেশ ডে প্যারেডের কথা বলি, উদযাপনটা ভীষণ ভালো হয়েছে, ভীষণ ভালো। মানে যে পরিমাণ মানুষের সমাগম এবং যে পরিমাণ রাস্তা জুড়ে ব্যারিকেড দিয়ে আসলে উদযাপনটা করা হয়, এবং আমেরিকার মতো জায়গায়, মানে নিউ ইয়র্কে এত বাঙালি, শুধু বাঙালি না, বাঙালির বাইরেও আসলে অনেক ভিন্ন দেশের মানুষ, এবং তারা নিজেরাও পার্টিসিপেট হচ্ছেন এই উদযাপনের মধ্যে। সেটা কিন্তু ভীষণ গর্বের। ভেরি গুড। এতদিন পথ চলা এই মিডিয়াতে, মনে হয় যে কারো কাছে, বাবা মা ছাড়া, যে কারো কাছে আমি আসলে এটা বলতে চাই বা ওটা বলতে চাই, এরকম কোনো কি বিষয় আছে? কিন্তু এটা অনেককে ভেরি গুড, অনেককে। এবং এটা না সত্যি সাচ্চু ভাই, যে কোনো কিছুই, মানে যদি একটা গাছের কথাও ধরি, গাছও কিন্তু একা একা বড় হয় না। মানে কিছুই হয়তো দেখা যায় না, কিন্তু আলো, বাতাস, পানি, আবার কিছু গাছের একদম পরিপূর্ণ পরিচর্যা ছাড়াও কিন্তু বড় হয় না। তো আমরা তো সবাই তাই। যদি শুধুমাত্র এই জায়গার কথাই বলি, যে জায়গায় কাজ করছি, এবং যে কারণেই হয়তো কিছু মানুষ যদি ভালোবেসে থাকেন, পছন্দ করে থাকেন, সেখানে তো শুধু আমার নিজের তাগিদ দিয়ে কাজ করা সেটা কিন্তু না। আমার পিছনে কিন্তু আরও অনেকগুলো মানুষ আছেন যারা কিনা আসলে তাদের কাজগুলো সুন্দর কাজের মধ্যে আমাকে দেখা গেছে, আমার কাজটা প্রশংসিত হয়েছে। বা অনেকে আছেন যার সাথে কাজও হয়তো করিনি, কিন্তু এমনভাবে গাইড করেছেন কিংবা এমন কিছু বলেছেন যেটা আসলেই আমাকে চলতে সাহায্য করেছে, সাহায্য করেছে। এমন অনেক মানুষ, অনেক। সেই সব মানুষগুলি ভালো থাকুক আমরা চাই, যারা সজলদেরকে পছন্দ করে, পরিবেশ তৈরি করে দিয়েছে, কোনো না কোনোভাবে অংশগ্রহণ করেছে, সেরকম মানুষের সংখ্যা দিন দিন বাড়ুক, এবং আমরা সেই সাথে সজলেরও সুস্থতা বাড়ুক, দীর্ঘায়ু চাই আমরা, এবং আরও বড় বড় ভালো ভালো কাজ চাই। সজল আমাদেরকে সময় দিয়েছে এই কঠিন সময় এসে, প্রবাসে এসে, সেই জন্য আমাদের রিকলের পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তোমার এই আমেরিকা ভ্রমণ সার্থক হোক এবং আরও সার্থক হোক, ভালো থাকো। ধন্যবাদ। থ্যাংক ইউ। এবং এটা সত্যি ভীষণ আনন্দের এবং খুব প্রিয় একটা সময় গেল আমার। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, আমরা বিকেল থেকে শুরু করেছিলাম, বিকেল থেকে এখন বোধহয় একটুখানি সন্ধ্যার কাছাকাছি আসছে। পেছনের বিল্ডিংগুলোতে স্কাইলাইনে আলো জ্বলতে শুরু করেছে। আমরা চাই যে আমাদের সবার জীবনে আলো জ্বলুক, আমরা সবাই সুস্থ ভালো থাকি এবং মানুষের পাশে দাঁড়াই, আমরা ভালো থাকি সবাই। ধন্যবাদ।
নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477। নিউ ইয়র্কের ইয়ঙ্কার্সে এইচভিএসি পণ্যের বাংলাদেশি প্রতিষ্ঠান মিডিয়া পাইকারি এই শোরুমে রয়েছে সর্বাধুনিক প্রযুক্তির হিটিং ও কুলিং সিস্টেমের পণ্য। আবাসিক ও বাণিজ্যিক ব্যবহারের এসব পণ্য স্থাপন ও মেরামত করে দেন দক্ষ ও অভিজ্ঞ কর্মীরা। জ্বালানি সাশ্রয়ে এসব পণ্যে রয়েছে পরিবার প্রতি $8,000 পর্যন্ত ছাড়। ইয়ঙ্কার্সে মিডিয়া শোরুমে আসুন, বাড়ি গরম ও শীতল করার অত্যাধুনিক প্রযুক্তি বেছে নিন। যোগাযোগ তোফায়েল চৌধুরী 9142229477।